তোফাজ্জল তো ধরেন মোবাইল ধরেন 700 ওয়ান চুরি করছে, ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাদ খাওয়াই জানে মারিয়ে গেছে। যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তোফাজ্জলকে নিয়ে। তোফাজ্জলের শেষ খাবার ছিল 1 প্লেট ভাত। 1 প্লেট ভাতের বিনিময়ে একটি জীবন এভাবে ঝরে যাবে কেউ কখনো কল্পনাও করতে পারে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তোফাজ্জলের মৃত্যুর পিছনে কার হাত ছিল, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যনতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। তোফাজ্জল তো ধরেন মোবাইল ধরেন 700 ওয়ান চুরি করছে, ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাদ খাওয়াই জানে মারিয়ে গেছে। এই তোফাজ্জল তো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করি না, আইসি মূলত পাগল মানুষ বাদ খাই ফেললাই। আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড যায় না, আত্মার মধ্যে আতের অব্দি গাছেরই তেন হলাই এসকায় নাই, আর আত্মা নাই। আহারে মার, আমি 3 সেকেন্ড চাইছি, আমি চাইতেরি না। কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! তাহলে যদি চোরের আইনগুলা থাকতো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে গেলেছে, এতে কতবার হাত কারণ লাগতো, ঠিক কিনা? আমার তো তোফাজ্জলে বাচ্চার গিয়ে খাইলো আইসি তো করে সাইকেল লাই। তো কোরআনী হুকমত কায়েম হইলে এই কাজগুলো করা তো আপনার সুন্নত। এগুলো আমল করবো কে? আমাকেও কিছু হুজুর এটি কয় না, মসজিদের মেম্বার বই বই শুধু সোয়াবের ওয়াজ করে। মুসল্লিরাও সে আনা হয়ে গেছে খুশি, কাঙ্গো হুজুর বাহ, কোন রাজনীতি করে না, এই না হুজুর। তো রাজনীতিটা তাইলে করন কে ভাই সব কন? 10 বছর জিন্দিগিটা কে প্রচার করন? মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা, এরা লিজেন্সি এটা কইব আর মারি খাইব, এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা। এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই, দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বরহুর দইনহারা বাচ্চুনাড়া কাল্লা মাহফিলের ফর দরবেশরা সাগুয়া দোয়ানো বাজারও হাতে কইব হারা জিন্দিগি ওয়াজ চিন ওয়াজ কলমা হইলে জান্নাতে যাইব গই, হজ যাকাত দিব, জান্নাতে যাইব গো, জিকির আজকার করব। আর কত হোলানে হোলাইনা হুজুর গাইছে কি ওয়াজ করে বলে কি তার দিন কায়েম ফরজ কেন? কাকু ইডিনি কথা। যখন বাচ্চুনাডারে জসিমে কথা কইব শারমিনের জামাইয়ে, তো বাচ্চুনাডা বা সিগারেট টানি এনে কইব আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম, তাইলে আরো কত শুনবি কইছে আমনে কথাটার আমার ফালা দিলে। জেনা করলে আল্লাহ রসুল জেনাকারীর শাস্তি কিভাবে দিছেন? বিবাহিত নরনারী জিনা করলে গলা পর্যন্ত খাদাই তারে পাথরে জর্জরিত করছেন, সঙ্গে সার করছেনি। কার বিধান এটা? আরো জোরে। আর চুরি করলে, তো ডুরিয়া বিশ্বপুর জিনা করলে পাথরে পাথরে জর্জরিত করবো। কোরআনী হুকমত আসেনি? কো আছে, আসেনি? এখন আল্লাহ তাআলা নামিয়াই জিব্রাইলের কবিরে খাড়াই সত্যি মাত্র টোকা, মিকাইলের কবি তুই ব্যাটকে রং সাজ দে মাত্র মেলা। কাজী জ্ঞান করবো কে? কাজী জ্ঞান করবো কে? আমি তো কথা কর না, করবো কে? এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে। অন শর্ট কোর্সে সিলেবাস দিয়ে দিছে কিছু কিছু হুজুরেরা। এবার মসজিদের শাখাপতির ডরা, মসজিদের কোন শাখাপতি আসেনি, এত মসজিদ দখল করে রেখেছি, প্রোগ্রাম লাট সার করিবেন। মসজিদের কোন সভাপতি নাই, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে। মসজিদের সভাপতি কে? আকুল আকুল রাইফেলের মতো দিয়া কে? জোরে বাবরা কে? মসজিদের সেক্রেটারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে ওহীর আলোকে কথা বলবে,
কথা বলবে ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের এই গাইডলাইন, কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আমি নিজেও একজন এতিম, যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে। এখন একটা ট্রেন চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। খুবই আঘাত করেছে। আমি বিশ্বাস করি এই বিষয়টা শুধু আমি একজন রাসেল মিয়াকে আঘাত করেনি, বাংলাদেশের 17 কোটি মানুষকে আঘাত করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয়। তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে, এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল, যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি বলতে চাই, ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে 3 বছর আগে 2022 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া, যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্যর ঘনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী রিদা দেওয়ানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি স্রোতের বিপরীতে, আপনারা জানেন। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে। কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা। সন্দেহপ্রবণভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষকে কাঁদিয়েছে। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 17 কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব। এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বের 2022 সাল 2021 সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই, আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোফাজ্জল। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই, একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা আগ পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না। আমি আপনাদের কল্যাণে শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না। আমি পাশাপাশি এইটুকু বলবো, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা
হত্যা করতে চেষ্টা করে, তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না। আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি, এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন। এখন একটা ট্রেন চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। এখন একটা ট্রেন চালু হয়ে গেছে, যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, আপনারা খুঁজে বের করেন যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে, তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরীহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে। সর্বশেষ এইটুকু বলবো, আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই, আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। যে মাত্র 35,000 টাকার জেদে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন? এই মানুষটার কেউ নাই বলে। আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি 2-1 এতিম আছেন। আমি নিজেও একজন এতিম। যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তোফাজ্জলকে নিয়ে। তোফাজ্জলের শেষ খাবার ছিল 1 প্লেট ভাত। 1 প্লেট ভাতের বিনিময়ে একটি জীবন এভাবে ঝরে যাবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আসলে ভাতের জন্য মানুষ কত কিছুই না করে। মানুষ খাবারের জন্য মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে। সকালবেলা যদি পেটে যদি ক্ষুধা না লাগতো তাহলে হয়তো পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ এত কিছু করতো না। মানুষ পেটের ক্ষুধা নিবারণের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। যে কোনো একটা নির্দিষ্ট একটি কর্মস্থলে তারা কাজ করে বা কাজে যোগদান করেন, বা সেখান থেকে একটি মাইনা পায়। সে মাইনা দিয়ে তাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে 3 মুঠো খাবারের জন্য কিন্তু এই পৃথিবীতে এত যুদ্ধ বা এত লড়াই, এত সংগ্রাম। তো তোফাজ্জলের 1 প্লেট খাবার ছিল তার জীবনের শেষ খাবার। আমার কথা হচ্ছে, ভাই যদি মেরেই ফেলতে হয় তাহলে কেন এত জামাই আদর করে খাবার খাওয়াতে হবে? খাবারের সঙ্গে 1 প্লেট খাবারের মধ্যে ছিল কি কিছু একটি মুরগির মাংস ছিল, আর সাথে ছিল কিছু গুঁড়া মাছ আর ডাল ছিল। তো যাই হোক, আমার কথা হচ্ছে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার দেখা গেছে অনেক সময় আমরা কারণ বাজারে দেখে থাকি রাত্রে থেকে একদম সকাল অবধি মানুষ কাজের জন্য ক্ষুধার জন্য মূলত ক্ষুধা নিবারণের জন্য, আমি বলবো ক্ষুধা নিবারণের জন্য রাত থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কাজ করে। কেউ কাজ করে, কেউ চুরি করে, কেউ আবার অন্য পন্থা বেছে নেয়। আচ্ছা যাই হোক, যার যার পেশা। তো হয়তো তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, আমরা অনেকভাবেই গণমাধ্যমে জানতে পেরেছি তিনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার যে তিনি বড় ধরনের একটি আঘাত পেয়েছেন। আমি বলবো এই আঘাত আসলে একজন পুরুষকে পরিপূর্ণভাবে, একজন পুরুষ যদি সাকসেস হতে হয় সেখানে কোনো না কোনো নারীর হাত থাকে, এবং একজন পুরুষ ধ্বংসের মূল কারণ কোনো না কোনো নারীর কারণ। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা গণমাধ্যমের মাধ্যমে, তোফাজ্জল বরিশাল বরগুনা পাথরঘাটা উপজেলা একটি গ্রামে, প্রত্যন্ত একটি গ্রামে তিনি তার জন্ম, এবং
সেখানেই তিনি বেড়ে ওঠা এবং পড়াশোনা। এবং তোফাজ্জল বিশেষ করে সেখানে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়, পরিচয় সূত্র ধরে হয়তো ভালোবাসা হয়। তো সেই মেয়েটি অন্যথায় বিয়ে হয়, বিয়ে হওয়ার কারণে সেই আঘাত তিনি সহ্য করতে পারেননি বা মেনে নিতে পারেনি। তো সেই আঘাত মেনে নিতে না পারার কারণে তোফাজ্জল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার পিছনেও আরও কারণ রয়েছে। তোফাজ্জলের বাবা আব্দুর রহমান মারা যান 2011 সালে, মা বিউটি বেগম মারা যান 2013 সালে এবং ভাই পুলিশের এসআই নাসির উদ্দিন মারা যান 2023 সালে। তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন, তোফাজ্জলকে যারা নির্মম তো যাই হোক, আমি নির্মম এটা আমি বলতে চাই না, মানে আমি বললাম যে তার বাবা 2011 সালে এবং মা 13 সালে এবং একমাত্র ভাই যিনি ছিলেন তিনি 2023 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আসলে এক প্লেট আপনারা দেখেছেন গণমাধ্যমে অনেকেই, মানে জামাই আদর করে তাকে খাওয়ানো হচ্ছে, জামাই আদর করে তাকে খাওয়ানো হচ্ছে বা জামাই আদর করে খাচ্ছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। তার গলায় একটি তাবিজ ঝুলানো আছে এবং খাওয়ানোর সময় তিনি যে ভাত খাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন হচ্ছে, ভাত কেমন লাগছে, মজা হচ্ছে কিনা বা ভাত খেতে ভাতগুলো ভালো কিনা জিজ্ঞেস করছে। আসলে আমি এই সাথে একটু যুক্ত করতে চাই, বিশেষ করে আমরা কারাগারে, আমি শব্দটা উচ্চারণ করব না, কারাগারে অনেক আসামি রয়েছেন, তাদেরকে যখন মানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, অনেক আসামি রয়েছেন। আমি আপনারা বুঝে নেবেন আমি কোন ভাষাটা বলতে যাচ্ছি, যেহেতু ফেসবুকের গাইডলাইনে ওই ভাষাটা ইউজ করা যাবে না, হয়তো ওই ভাষাটা ইউজ করলে আমার ভিডিওটা নাও থাকতে পারে, সেজন্য আমি ভাষাটা প্রকাশ্যে খোলাসা করছি না, আপনারা বুঝে নেবেন। জেলখানায় যে সকল আসামি বা যে সকল কয়েদি মানে পরপারে চলে যেতে হবে, তাদেরকে একটি নির্দিষ্ট একটি স্থানে রাখা হয়। কন্ডম সেল নামে একটি জায়গা আছে বা আরও কিছু জায়গা আছে, তাদেরকে সেখানে রাখা হয়। সেখান থেকে যখন তাদের ওই সময়টা চলে আসে তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো ওই সময়টা আসার আগে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি। তখন অনেকে বলে যে আমি আমার পরিবারের লোকজনের সাথে দেখা করতে চাই, আমার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চাই, বা আমার বাবা মার সাথে দেখা করতে চাই, আমার প্রিয়জনদের সাথে দেখা করতে চাই। আবার অনেকে সামনে খুব ভালো ভালো খাবার এনে দেয়, খাবার শেষ খাবার, যেহেতু ভালো ভালো খাবার এনে দেয়, কিন্তু সেই খাবারগুলো তাদের জীবনের শেষ খাবার, এটা ধরে নিতে হবে। তো যাই হোক, সেই খাবারগুলো তারা খেয়ে কিন্তু অনেকে খায় অনেকে খায় না, কারণ তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক ধরনের মানে কি বলবো, মানে অনেক ধরনের চলে যাবে, সেই খাবারও তাদের গলা দিয়ে নামে না। কিন্তু আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে, তোফাজ্জল কি জানতো যে ওই খাবারটাই ছিল তার শেষ খাবার জীবনে? এটা কি তোফাজ্জল কখনো কল্পনা করতে পেরেছে? মানে এই খাবারটুকুই তার জীবনের শেষ খাবার। প্রিয় দর্শক শ্রোতা, আমি গতকালকে তোফাজ্জলকে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং দাফন করা হয়েছে, তার মরদেহ সেখানে দাফন করা হয়েছে। আমরা দেখেছি সেই জানাজায় এলাকার অনেক মানুষ অংশগ্রহণ করেছে এবং তার মামাতো বোন বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছে বা কথা বলেছে। তোফাজ্জলের বেশ তেমন কোনো চাওয়া ছিল না, খালি সামথিং তার একটি চাওয়া ছিল, সে মানে মানসিক ভারসাম্যহীন হওয়ার পরে সে কারো কাছ থেকে 2-4-10 টাকা চেয়ে নিত, আর তার ক্ষুধা নিবারণের জন্য মানুষের কাছ থেকে সে খাবার চেয়ে খেত। এটাই ছিল তার ব্যর্থতা। একজন মানসিক ভারসাম্যহীন মানে আপনার কাছ থেকে আপনাকে কখনো ওইভাবে
আঘাতও করবে না। আমরা দেখি রাস্তাঘাটে অনেক পাগল আছে, বা অনেকেই পাগলাগারদে, পাবনা পাগলাগারদে অনেকেই রয়েছেন। অনেককে আবার মানে কি বলবো, সে সকল মানে আমরা রাস্তাঘাটে দেখি তো, মানে তারা যারা মানসিক ভারসাম্যহীন তাদের সাথে কথা বলতে গেলেও অনেক পাগল রয়েছে, ইংলিশে কথা বলে, ইংলিশে টকিং করে, যেটা আমি বা অন্য কেউ সচরাচর করতে পারবো না। শিক্ষিত পাগল, আসলে তারা কি পাগল? তারা পাগল না, তারা মানসিক ভারসাম্যহীন। হয়তো পরিবার থেকে, না হয়তো নিজের বন্ধু বান্ধব বা কাছের লোকজন যারা রয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের আঘাত পেয়েছে। বড় ধরনের আঘাত পাওয়ার কারণে একজন মানুষের তার ভারসাম্য হারিয়ে ফেলে, তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সেই স্মৃতিশক্তিটা ফিরে পেতে তার স্বাভাবিক জীবনে আসতে হলে তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট এবং পরিপূর্ণভাবে যদি আপনি আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে সুজিয়ে তা লাইনে আনতে পারেন, ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন। তো তোফাজ্জলের বিষয়টা এরকম ছিল, তিনি বড় একটি আঘাত পেয়েছেন। তার আমি লাইভে শুরুতে আমি বলে গিয়েছি, একটা পুরুষের সাকসেস এবং সাকসেসের পিছনে একজন পুরুষ যখন বিশাল কিছু একটা অর্জন করবে বা বেশ, তাহলে আমরা ধরে নিব তিনি সাকসেস হয়েছেন। তো সেটার পিছনে কোনো না কোনো নারীর অবদান অবশ্যই রয়েছে, আপনারা খতিয়ে দেখবেন। এবং আরেকটা বলবো, একজন পুরুষের ধ্বংসের মূল কারিগর হচ্ছে একজন নারী। একজন পুরুষ যখন ধ্বংসের একদম মূল কাঠগড়ায় চলে যাবে, তাহলে ধরে নিতে হবে কোনো না কোনো নারীর কারণে মানে তিনি ধ্বংসের কাঠগড়ায়। তো আমি বলবো, একজন নারী, একজন মা, একজন স্ত্রী, একজন ভাই, একজন বোন, তো আমরা সকলে মিলে মানে কি বলবো, তোফাজ্জলের জন্য দোয়া ছাড়া আর কিছুই এই মুহূর্তে করতে পারছি না। কারণ তার ভিডিওগুলো যত দেখছি ততই নিজের হৃদয়ে দাগ কাটছে বারবার, যে এক প্লেট খাবার তার জীবনের শেষ খাবার ছিল, এই খাবারটুকুই তার জীবনের শেষ খাবার ছিল। কিন্তু যখন তিনি খাচ্ছে তখনও তিনি জানে না যে এই খাবারটুকুই তার জীবনের শেষ খাবার হতে চলেছে। কতটা নির্মম হতে পারে আমি জানি না। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমার বরিশাল পাথরঘাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি যেতাম। গতকালকে আমি প্ল্যানিং করেছিলাম আমি গতকালকে যাব, কিন্তু গতকালকে ওয়েদার তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমি যেতে পারিনি। আর বিশেষ করে লঞ্চ জার্নি ছাড়া আমার আসলে ঢাকার বাইরে আমার যাওয়ার, বাসে করে যাওয়ার আমার মানে একটা কেমন জানি আনিজি লাগে। বাসে আমি তেমন একটা উঠতে পারি না, বা বাসে তেমন একটা এখন লং জার্নি করতে পারি না। তো যাই হোক, লঞ্চে যেতাম ইচ্ছা ছিল, কিন্তু যখনই জানতে পারলাম বরগুনার রুটে ডাইরেক্ট কোনো লঞ্চ চলাচল করছে না, হয় আমার বরিশাল হয়ে যেতে হবে, তা না হলে আমার পটুয়াখালী হয়ে যেতে হবে। তো যাই হোক, সে দৃষ্টিকোণ থেকে ভাবলাম যে অনেক ঘূর্ণা, বা আমার নিজেরও এই মুহূর্তে শরীরটা ভালো লাগছে না, বা ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না। সব দিকেই বিবেচনা করে আমি আর বরগুনা পাথরঘাটা যাওয়া হয়নি বা যেতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি সেখানে যাব, এবং তার যে তোফাজ্জলের যে গ্রামের লোকজন আছে বা এলাকাবাসী রয়েছে তাদের কাছ থেকে তোফাজ্জলকে নিয়ে আমি দু চারটা কথা শুনবো। তো যাই হোক, যেতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তোফাজ্জলের জন্য আমি অবশ্যই মন থেকে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। যে লোকটার বাবা, মা, ভাই,
সব হারিয়ে এই দুনিয়াতে একা এতিম হয়ে বেঁচে আছে, মানে তার আর তো হারানোর কিছুই নেই। মানে একটা লোক যখন তার বাবা মা আপনজন, তার আপনজনই তো হচ্ছে তার বাবা মা এবং ভাই বোন, তার কোনো বোন ছিল না, তার বাবা ছিল আপন, মা ছিল আপন এবং একমাত্র ভাই ছিল তার আপন, তারা দুটি ভাই ছিল। তো বাবাও চলে যায়, মাও চলে যায়, ভাইও 2023-এ চলে যায়, 2024-এ চলে গেল তোফাজ্জল। কি নির্মম পরিহাস, একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। আসলে মানুষের ভাগ্য কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করায় আসলে এটা আমরা কেউ জানি না, একমাত্র উপরওয়ালা জানে। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ গায়েব জানে। তো কথা না বাড়িয়ে আজকে আমি লাইভটা এখানে শেষ করব। তার আগে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, তোফাজ্জলের এই ভিডিওটা পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে দাগ কেটেছে, কারণ এক প্লেট খাবার তার জীবনের শেষ খাবার। এই কথাটা বলতে গিয়ে আমার মাথাটা বারবার কেমন জানি ঘুরে যাচ্ছে, মানে আমার হৃদয়ে কি পরিমাণ দাগ কেটেছে। আমি গতকালকেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো যখন গতকালকে কথা বলেছি তখন আসলে তোফাজ্জলকে দাফন করা হয়নি, গত পরশু দিন আমি কথা বলেছি সম্ভবত, তখন তোফাজ্জলকে দাফন করা হয়নি। দেখলাম গতকালকে তোফাজ্জলকে দাফন করেছে তার নিজ গ্রামের বাড়িতে। দাফন করার পরে তার যে জানা যায় হাজারো মানুষের উপস্থিত দেখে আসলে নিজেকে মানে ওইভাবে ধরে রাখতে পারিনি, কেন আমি গেলাম না, মানে নিজের মধ্যে এই ধরনের প্রশ্ন জাগতেছে বারবার। তো যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং সুস্থ রাখে। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা, এবং সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং নিরাপদে থাকে সে প্রত্যাশা রইল, এবং সে প্রত্যাশায় আজকের লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তারা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।